আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো আমাদের প্রথমে জানতে হবে বহির্জাত প্রক্রিয়া কি। বহির্জাত প্রক্রিয়া হলো ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত প্রাকৃতিক শক্তিগুলি রয়েছে তাদেরকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত মানে কি? বাইরে, অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি এগুলি হলো ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন প্রাকৃতিক শক্তি। এদেরকে বলা হয় বহির্জাত শক্তি। এদের বিভিন্ন কাজের ফলে ভূমিরূপে নানান রকম পরিবর্তন ঘটে থাকে। এই সমস্ত প্রাকৃতিক শক্তি তাদের ক্ষয়, অপসারণ, বহন ও সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায় এবং যে সমস্ত প্রক্রিয়ায় নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি বহিঃস্থ প্রাকৃতিক শক্তিগুলি পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, তোমরা চাইলে এগুলি নোটস করে নিতে পারো। এরপর হলো পর্যায়ন প্রক্রিয়া। পৃথিবীর যে বহিঃস্থ শক্তিগুলি যখন তাদের ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু নিচু ভূমিভাগকে সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতা বিশিষ্ট একটি মসৃণ তল বা পৃষ্ঠে আনার চেষ্টা করে তখন সেই অবস্থাকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া। বোঝা গেছে? তো পৃথিবীর বহিঃস্থ বিভিন্ন শক্তিগুলি অর্থাৎ বহির্জাত বিভিন্ন শক্তিগুলি যেমন নদী, বায়ু, হিমবাহ এরা যখন নিজেদের ক্ষয়কার্য, সঞ্চয় কার্য, বহন কার্যের ফলে উঁচু নিচু ভূমিভাগগুলিকে সমুদ্র পৃষ্ঠের সমান উচ্চতা বিশিষ্ট একটি তলে আনার চেষ্টা করে তখন সেই অবস্থাকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া। পর্যায়ন প্রক্রিয়া মূলত দুটি মাধ্যমে হয়ে থাকে, একটি হলো অবরোহণ আর একটি হলো আরোহণ। অবরোহণ প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলি নগ্ন হয়ে নিচু হয়ে যায় অর্থাৎ ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত ভূপৃষ্ঠের অবনমন হয়ে থাকে, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ায় কিন্তু ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পাবে। এবার যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া ঘটে সেগুলি হলো আবহ বিকার। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলাসমূহের উপরিভাগ চূর্ণ বিচূর্ণ এবং আলগা হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন অবস্থায় সেখানে পড়ে থাকে তাকে বলা হয় আবহ বিকার। অর্থাৎ আবহ বিকার হলো এমন একটা পদ্ধতি, এমন একটা ক্ষয় কার্য যার ফলে কিনা মূল শিলা থেকে বিচ্ছিন্ন অবস্থায় শিলাচূর্ণ সেই স্থানেই পড়ে থাকবে, অর্থাৎ শিলাচূর্ণের কিন্তু কোনো রকম অপসারণ ঘটবে না। অর্থাৎ যদি আমরা এটিকে মূল শিলা ধরে নিই, ওই মূল শিলার ধরো ফাটল সৃষ্টি হয়েছে, ফাটল সৃষ্টি হলে এই টুকরোটি কিন্তু এখানেই পড়ে রইলো, কোথাও কিন্তু অপসারণ ঘটলো না, তখন কিন্তু আমরা তাকে বলবো আবহ বিকার। এরপর হলো পুঞ্জক্ষয়। অনেক সময় আবহ বিকারের ফলে সৃষ্ট শিলাস্তর, আলগা ও মাটি একসঙ্গে অনেকটা পরিমাণে অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় পুঞ্জক্ষয় বা ভর অপসারণ। অর্থাৎ যদি আমরা একটি ঢাল দেখি, এই ঢালে একটি প্রস্তরখণ্ড রয়েছে, এই প্রস্তরখণ্ডটি ফাটল সৃষ্টি হয়েছে এবং ফাটল সৃষ্টি হওয়ার ফলে সেই ফাটলের টুকরোটি পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসছে। এই যে নিচে নেমে আসছে এই পদ্ধতিটাকে বলা হয় পুঞ্জক্ষয়। এরপরে হলো ক্ষয়ীভবন। বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে যখন শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় এবং কোথাও তার অপসারণ হয় তখন তাকে বলা হয় ক্ষয়ীভবন। এর ফলে ভূত্বকীয় শিলা অনেক সময় ভিতর পর্যন্ত উন্মুক্ত হয়ে থাকে, একে বলা হয় এর জন্য নগ্নীভবন প্রক্রিয়াও বলা হয়। অর্থাৎ এইটাই মূল শিলার উপরে অনেকগুলি শিলা রয়েছে, মূল শিলার উপরে অনেকগুলি স্তর রয়েছে। এবার ধীরে ধীরে যদি এই স্তরগুলো উন্মুক্ত হতে থাকে তাহলে কি না মূল শিলাটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। বুঝতে পেরেছো? ভেতরে এটা হলো মূল শিলা, এবার মূল শিলার বাইরে অনেকগুলি স্তর রয়েছে, এই স্তরগুলি ধীরে ধীরে যখন বাইরে স্তরগুলি খুলে যাবে তখন কিন্তু মূল শিলাটা বাইরে বেরিয়ে আসবে। এই পদ্ধতিটাকে বলা হয় ক্ষয়ীভবন বা নগ্নীভবন। এরপরে হলো আরোহণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত এবং পরিবাহিত সমস্ত পদার্থ একত্রে সঞ্চিত হয়। অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ায় যেমন
ক্ষয়প্রাপ্ত হচ্ছিল, এখানে আরোহণ প্রক্রিয়া কি ওই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো কোথাও না কোথাও গিয়ে সঞ্চিত হচ্ছে। এই সঞ্চয় হওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ার ঠিক বিপরীত অবস্থাটিকেই বলা হয় আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাবে। যেমন নদী তার প্রবাহ পথে যে পদার্থগুলো বা যে প্রস্তর খণ্ড ইত্যাদি বহন করে নিয়ে যায়, সেগুলি কিন্তু নদী তার নিম্ন গতিতে গিয়ে সঞ্চয় করে। এর ফলে কি হয় না, নদীর মোহনায় প্লাবন ভূমি সৃষ্টি হয়ে থাকে।